আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ পরপর ২ দিন এবং ২ রাতে আমাদের দেশে এবং দেশের বাইরে সম্ভাব্য কী বিষয় ঘটতে পারে, যা কিনা আমাদের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দিতে পারে। সেই বিষয়গুলো নিয়ে একটি আলোচনা করার চেষ্টা করব। তার আগে দৃশ্যমান যে খবর, সেই খবরগুলো বলে নেই। প্রথমে ইসলামাবাদে যে আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছিল, সেটি ভেস্তে গেছে। আমেরিকার প্রতিনিধি দল আমেরিকা চলে গেছে, ইরানের প্রতিনিধি দল ইরানে চলে গেছে, এবং তারা এখনো পর্যন্ত নেতিবাচক কোনো কথা বলেননি। যে কথাগুলো বলেছেন মার্জিত। ইরান বলেছেন যে আমেরিকা যে বিশ্বাস করব, সেই বিশ্বাসের কোনো হেতু ছিল না, কারণ ছিল না। তারা আলোচনার সময় তাদের কথাবার্তা, আচার আচরণ দ্বারা আমাদেরকে আশ্বস্ত করতে পারেননি যে তাদেরকে বিশ্বাস করা যায়। অন্যদিকে আমেরিকা যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যে এই যুদ্ধের মাধ্যমে তারা যে বিষয়গুলো পাননি আউট অফ দেয়ার অ্যাচিভমেন্ট, সেই বিষয়গুলো তারা এখন এই শান্তি আলোচনা অন্তর্ভুক্ত করেছেন এবং তারা দাবি দাওয়া পেশ করেছেন। মানে যেমন তাদের টাকা ছেড়ে দিতে হবে, হরমুজ প্রণালীতে তাদের যাকে বলা হয় একছত্র আধিপত্য থাকবে, তারপর তাদের যে পরমাণু কর্মসূচি, এই পরমাণু কর্মসূচি তারা চালাবে এবং কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া। তার আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন যেটা আছে, তার যে সদস্য পদ হিসেবে তারা যে চুক্তিবদ্ধ ছিল, সেখান থেকে তারা বের হয়ে আসবে। এরকম আরও অনেক কথাবার্তা তারা বলছে, যেটা আমেরিকার আচরণে বোঝা যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের অবস্থা খুবই গুরুতর। লাখ লাখ মানুষ যুদ্ধ বন্ধ করার জন্য রাস্তায় নেমে এসেছে। তারা ইরানের সাথে যুদ্ধ করতে চাচ্ছে না, তারা লেবাননের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে না। এবং এটা ইসরায়েলের জন্য প্রথমবার এই যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনে রীতিমতো একটা অবমাননাকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। ইসলামাবাদে ইসরায়েলকে রাখা হয়নি। এর আগের বার যখন যুদ্ধ হয়েছিল, তখন নেগোসিয়েশনের যে কথাবার্তা, সেটা হয়েছিল কায়রোতে। তো সেখানে সরাসরি ইসরায়েল না থাকলেও ইসরায়েলের উপস্থিতি বা অংশগ্রহণ মেনে নেওয়া হয়েছিল। এবার এটা মেনেই নেওয়া হয়নি। এটা বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের জন্য খুবই অবমাননাকর। দ্বিতীয়ত হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের যত শক্তি আছে, তারা এই যুদ্ধটিকে 2টা ভাগে বিভক্ত করে ফেলেছে। প্রথম যুদ্ধ হলো যে ইরান ভার্সেস আমেরিকার যে যুদ্ধ, এটা আমেরিকা এবং ইরানের মধ্যে একটি চুক্তি হবে এবং এটা স্বতন্ত্রভাবে করার জন্য ইসরায়েলের কোনো রকম এখানে অংশগ্রহণ নেই। অন্যদিকে ইসরায়েল লেবাননে যে যুদ্ধ করেছে বা আক্রমণ করেছে, সেই ব্যাপারে লেবাননের সাথে হিজবুল্লাহর সাথে বসে শান্তি চুক্তি করার ব্যাপারে আমেরিকা এবং ইউরোপের পক্ষ থেকে মারাত্মকভাবে চাপ তৈরি করা হয়েছে। অনেকটি ঘটনা কিন্তু এখানে ঘটে গেছে। সেটি হলো যে এই পুরো যুদ্ধের প্রায় 1.5 মাস, পুরো সময়টি মধ্যপ্রাচ্যের দেশসমূহ ইরানের বিরুদ্ধে কোনো অ্যাকশন বা রিয়াকশন দেখায়নি। ডোনাল্ড ট্রাম্প এবং যাকে বলা হয় ইসরায়েল নেতানিয়াহু, তারা প্রাণান্ত চেষ্টা করেছিল আরব রাষ্ট্রগুলোকে জড়ানোর জন্য। এই জন্য তারা অনেকগুলো আত্মঘাতী হামলা চালিয়েছিল। সৌদি আরবের অনেকগুলো পেট্রোল পাম্প, মানে পেট্রোল পাম্প নয় ঠিক, অনেকগুলো যে পেট্রোলিয়াম যে তাদের সেক্টর রয়েছে, পেট্রোলিয়াম শোধনাগার, জ্বালানি শোধনাগার, সেখানে তারা হামলা চালিয়েছে। ইরান বলছে এগুলো আমরা চালাইনি, এগুলো আমেরিকা চালিয়েছে। তারপর কাতারে, এরপরে দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে বহু আক্রমণ তারা করেছে। আমেরিকা এবং ইসরায়েল মূলত ইরানকে এই যুদ্ধে কোণঠাসা করার জন্য এবং আরব বিশ্বে একটা আরব জাতীয়তাবাদ গড়ে তোলার জন্য, কিন্তু সেটি হয়নি। যে কোনো কারণ হোক, আরব রাষ্ট্রগুলো ইরানের সাথে যুদ্ধে জড়ায়নি। কিন্তু যখন এই শান্তি আলোচনা হচ্ছিল, যুদ্ধবিরতি হলো, তখন হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা বলি ইউএই, তারা ইসরায়েলের সাথে মিলে এই লেবানন আক্রমণ চালিয়েছে। এটি
মূলত মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আগামী 48 ঘন্টার জন্য মারাত্মক জটিল করে তুলেছে। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এই দুটো শক্তিধর রাষ্ট্র, দুটোই ইসরায়েলের বন্ধু, দুটোই আমেরিকার বন্ধু, কিন্তু এই দুটোর সাথে আবার ব্যক্তিগত সম্পর্ক একেবারে অহিনকুল সম্পর্ক। তো সেক্ষেত্রে এই যে লেবাননে সংযুক্ত আরব আমিরাতের যে আক্রমণ, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতির সমস্ত হিসাবকে আগামী 48 ঘন্টা এলোমেলো করে দিয়েছে। এবার আমেরিকার ব্যাপারে আসি। আমেরিকার যে অভ্যন্তরীণ রাজনীতিতে 3 থেকে 4টি ঘটনার সামনে আসছে। যিনি এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, তাকে দায়িত্ব দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দায়িত্ব থেকে চ্যুত করা বা তাকে বহিষ্কার করা, ইমপিচমেন্ট করা, এটা নিয়ে আমেরিকার যারা নীতি নির্ধারণী তারা কাজ করছেন এবং এটা এত বেশি চলছে এবং ডোনাল্ড ট্রাম্পকে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে মানে তছনছ করে দেওয়ার জন্য আমেরিকার সমস্ত যে শক্তিগুলো তারা একত্র হয়েছে এবং গত সেই 3-4 দিন ধরে ভদ্রলোক একেবারে রীতিমতো স্টপ হয়ে গেছেন। তিনি কি আমেরিকার প্রেসিডেন্ট না আমেরিকার নাগরিক, তিনি কি বেঁচে আছেন না নেই, এটা বোঝা যাচ্ছে না। এবং তার স্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ মেলানিয়া ট্রাম্প, সেটা দেখে বোঝা যায় যে ওই পরিবারের উপরে স্মরণকালের সবচাইতে যাকে বলা হয় ফ্রাস্ট্রেশন, যেটাকে বলা হয় সেটি বা ডিপ্রেশন, সেটি যাচ্ছে। এবার আমাদের বাংলাদেশের ব্যাপারে আসি। বাংলাদেশে আগামী 48 ঘন্টাতে অনেকগুলো চমকপ্রদ ঘটনা যে ঘটবে তার কিছু নমুনা দেখাই। হঠাৎ করে আপনি দেখবেন যে একটি পীরের মাজারে আক্রমণ করে পীরকে মেরে ফেলা হলো। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি ম্যাটিকুলাস ডিজাইনের অধীন একটি ঘটনা এবং হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে এইরকম প্ল্যান করে এই পীরকে হত্যা করা হয়েছে। এই গেল এক। 2 নম্বর হলো শাহবাগে যে সমকামীদের বৈঠক হচ্ছে, সমকামীরা বসে আছে, এটা উপলক্ষ করে সেখানে তৌহিদি জনতা যেভাবে একত্র হয়ে যে ঘটনা ঘটিয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অত্যন্ত পরিকল্পিত, প্ল্যান ওয়াইজ। এরপর জুলাই আগস্ট বিপ্লবী যারা ছিলেন ফ্রন্ট লাইনে তারা, এরপরে ছোটন গ্যাং তারা, মার্কিন ডিপ স্টেটের তথাকথিত যে সকল এজেন্ট রয়েছে তারা গত 24 ঘন্টায় রীতিমতো যে সকল বিস্ফোরণমূলক কথাবার্তা বলছেন, যে সকল আক্রমণাত্মক ভাষায় কথাবার্তা বলছেন, এটি অতীতের যে কোনো রেকর্ডকে ব্রেক করেছে। একটা সময় দেখা গেল এই বিপ্লবীরা ক্যান্টনমেন্ট নিয়ে কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলেছেন, আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছেন, ভারতকে নিয়ে কথা বলেছেন। আর এ সকল কথাবার্তা বলার ক্ষেত্রে তাদেরকে দেশের বাইরে থেকে বিভিন্ন ইউটিউবার তারা ইনফ্লুয়েন্স করত। কিন্তু এইবার কোনো ইনফ্লুয়েন্সার নেই, কোনো ইনফ্লুয়েন্সাররাও কোনো কথাবার্তা বলছে না, কিন্তু দেশের ভিতর থেকেই বিভিন্ন জনে যারা রাজনীতির পোর্টফোলিওতে আছেন, পদপদবিতে আছেন, তারা বিভিন্ন যে ছাত্র সংসদ রয়েছেন সেই ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অসাধারণ কতগুলো শব্দ প্রয়োগ করে ইঙ্গিতপূর্ণ কতগুলো কথাবার্তা বলে সরকারকে রীতিমতো তারা লাল কার্ড দেখাচ্ছেন। এই কাজ করলে সরকার পতন হবে, এই কাজ না করলে এই হবে। সরকারকে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিপ্লবীদের পক্ষ থেকে। আর ভারত থেকে যে হেলিকপ্টার আসবে না সে কথা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটে চলছে তার সঙ্গে সঙ্গে তেলের সমস্যাটা বাড়ছেই। সরকার প্রাণান্ত চেষ্টা করছে কথা দ্বারা, বার্তা দ্বারা, এবং এই সময়টিতে মানে সরকার এখানে যে স্যাক্রিফাইস করছে, তেলের দাম না বাড়িয়ে প্রতিদিন প্রায় 2000 কোটি টাকা ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার যে চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। পেট্রোল পাম্প কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে সেখানকার জনজীবন তছনছ।
গাড়ি, মোটরসাইকেল শত শত হাজার হাজার, কোথাও 2 কিলোমিটার, কোথাও 4 কিলোমিটার, কোথাও 5 কিলোমিটার, সেইগুলো তারা অপেক্ষা করছে। রাস্তাঘাট, অলি গলিতে গাড়ি শুধুমাত্র তেলের জন্য বসে আছে। অন্যদিকে সরকারের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা প্রাণান্ত চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে তেল উদ্ধার করছে এবং এটা রীতিমতো একটা সিন্ডিকেশনে পরিণত হয়েছে। এবং সরকারের যে রেগুলার কাজ, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে রেগুলার কাজকর্ম, সেই রেগুলার কাজকর্ম বাদ দিয়ে তারা এখন এই জ্বালানি তেল কোথায় মজুদ রয়েছে আর জ্বালানি তেল কিভাবে দিচ্ছে এটা নিয়ে তারা ব্যস্ত আছে। ফুয়েল কার্ড করা, কিউআর পদ্ধতিতে তেল দেওয়া, অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া, এই কাজগুলো যত কিছু করা হচ্ছে না কেন, পুরো যে সাপ্লাই অ্যান্ড চেইন, জ্বালানি তেলের সাপ্লাই অ্যান্ড চেইন, এটা ভেঙে পড়েছে। আর এর সঙ্গে শুরু হয়েছে ভোজ্য তেলের, যাকে বলা হয় অভাব। এটা অভাব বলবো না কৃত্রিম অভাব বলবো, আমি এখন পর্যন্ত বলতে পারছি না, আমার কাছে তথ্য নেই। কিন্তু বাজারে বোতলজাত সয়াবিন তেল, যেটা রান্নার তেল, এটা পাওয়া যাচ্ছে না এবং অগ্নিমূল্য। এখানেও সরকারের যে সীমিত সামর্থ্য, তারা সেই ভোজ্য তেল যারা মজুত করতে না পারে প্রাণান্ত চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। বাজারে আগুন লেগে গেছে। এমন কোনো দ্রব্যমূল্য নেই যেটি গত এক সপ্তাহে মারাত্মকভাবে বৃদ্ধি পায়নি। ফলে এই সকল বিষয় নিয়ে আগামী 48 ঘন্টাতে প্রতিটি সেক্টরে পরিবেশ এবং পরিস্থিতি এখন যে অবস্থায় চলছে, উন্নতি না হয়ে অবনতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। পার্লামেন্টের ভিতরে স্পষ্টতই যা কিছু হচ্ছে এটি স্বস্তিদায়ক নয়। বিরোধী দল ওয়াকআউট করেছে, আবার কবে যাবে এখন পর্যন্ত আমরা জানি না। জামাতের সভাপতি তিনি সরকারি দল সম্পর্কে ভীষণ রকম আপত্তিকর কিছু কথাবার্তা বলেছেন এবং সেই সকল কথাবার্তায় যে তাদের যে বিশ্বাস, আস্থা, সম্পর্ক সরকারি দলের সাথে তারা আশা করেছিল বা আমরা আশা করেছিলাম, সেই জায়গা থেকে তারা বিচ্যুত হয়েছে এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো তারা রাজপথ আদায় করবে। এবং এতে করে সরকার ভয় পেয়ে গেছে। সরকার ভয় পাওয়ার পরে দেখলাম যে আগে যেখানে মূলত যে সমস্যাগুলো হয়েছে জুলাই সনদ নিয়ে, সংস্কার কমিশন নিয়ে, তো সেই বিষয়গুলো নিয়ে সালাউদ্দিন সাহেব, যাকে বলা হয়, সবসময় কথাবার্তা বলতেন। কিন্তু এখন সালাউদ্দিন সাহেবের ব্যাপারে বিরোধী দল, দেশ, দলের ভিতরে, মানে সরকারি দলের ভিতরে, এমনকি যারা ক্ষমতা নিউক্লিয়ার, সেখানেও নানা রকম নেতিবাচক কথাবার্তা হচ্ছে। এর ফলে কি হলো যে তিনি অনেকটা পিছিয়ে পড়েছেন। এবং যে বিষয়গুলো নিয়ে তিনি আগে উপযাচক হয়ে কথা বলতেন, সেই বিষয়গুলো নিয়ে আইনমন্ত্রী কথা বলছেন এবং তিনি বলার চেষ্টা করছেন যে যে সকল অধ্যাদেশ জারি হওয়ার কথা ছিল, সেগুলো, যে সকল অধ্যাদেশ জারি হয়েছিল সেগুলো হুবহু পাশ করা হয়েছে। মাত্র 2টো বিষয়, সেগুলো অধিকতর একটু পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো পাশ করা হবে, নতুন করে বিল এনে পাশ করা হবে। আর জুলাই সনদ এবং সংস্কার, এগুলো বিরোধী দলের কথা মতো সবকিছু হয়ে যাচ্ছে বলে এরকম একটা আশ্বাস তিনি দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই বিরোধী দলের কাছে তাদের যে আস্থা আছে, যে বিশ্বাস আছে, সেটা তারা হারিয়ে ফেলেছেন। অন্যদিকে দলের মধ্যে থেকে তাদের কাজকর্ম করার জন্য যে নৈতিক সাহায্য এবং সহযোগিতা দরকার, সেটি নেই। দলের লোকজন স্পষ্টতভাবেই তাদেরকে এখন বুড়ো আঙুল দেখাচ্ছেন। এর ফলে আগামী 48 ঘন্টায় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, এই দুইজন সম্পর্কে আপনারা নাটকীয় অনেক কিছু হয়তো দেখতে পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তারেক রহমানের পরেই এই মুহূর্তে দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দায়িত্ব নিয়েই বলেছিলেন যে দেশে আর মব বলে কিছু থাকবে না, কিন্তু তার মুখ থেকে এই বক্তব্য বেরোতে না বেরোতেই দেশে একাধিক স্থানে মব হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ কুষ্টিয়ায় এক পীরের আস্তানায় হামলা চালিয়ে একজন পীরকে হত্যা করা হয়েছে। যারা নিজেদেরকে তৌহিদি জনতা বলে পরিচয় দেয়, তারা করেছে এই কাণ্ড। এই একই পরিচয়ে ঢাকার শাহবাগে আক্রমণ করা হয়েছে সমকামী আখ্যা দিয়ে একদল তরুণ তরুণীর উপর।
আমিন পাকা সড়ক দিয়ে শতাধিক মানুষ জোরে জোরে হেঁটে যাচ্ছে, হাতে লাঠিসোঁটা, রড, হাসুয়া, দা, কুড়াল, মুখে স্লোগান। গন্তব্য একজন মানুষের আস্তানায়, যাকে তারা ধর্ম অবমাননাকারী সাব্যস্ত করেছে কয়েক বছর আগের একটি ভিডিওর ভিত্তিতে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর গ্রামের এই মিছিল থামে গিয়ে শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের দরবার শরীফের সামনে। এরপর যা ঘটে তা কেবল একটি হত্যাকাণ্ড নয়, একটি রাষ্ট্রের নাকের ডগায় সংঘটিত এক নৃশংস বিচার বহির্ভূত হত্যা, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রইল। পুলিশ ঘটনাস্থলে ছিল, জেলা প্রশাসনও জানত, কারণ সকালেই স্থানীয়দের মধ্যে আলোচনা হয়েছিল দুপুরের পর হামলা চালানো হবে। অর্থাৎ এটি কোনো আকস্মিক জনরোষের বিস্ফোরণ ছিল না, এটি ছিল পরিকল্পিত এবং পূর্ব ঘোষিত একটি হত্যার আয়োজন। তারপরও পুলিশ বলছে লোকবল কম ছিল বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। এই লোকবল কম যুক্তি বাংলাদেশের মব সহিংসতা ঠেকাতে না পারার সবচেয়ে জনপ্রিয় অজুহাতে পরিণত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে, যা আসলে রাষ্ট্রের ইচ্ছা শক্তিহীনতার সরকারি স্বীকারোক্তি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল জুড়ে, পুরো সময়টা জুড়ে বাংলাদেশে অসংখ্য পীরের দরগা, মাজার, মন্দির ভাঙা হয়েছে। শামীম রেজা একজন শিক্ষিত মানুষ, এসএসসি, এইচএসসি, বিকম, এমকম সব ডিগ্রি তার ছিল। পরে কেরানীগঞ্জে চাকরি করেছেন তিনি, সেখানকার এক পীরের মুরিদ হয়েছেন। এরপর নিজ গ্রামে গিয়ে দরবার শরীফ গড়ে তুলেছেন। 2021 সালে ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছিল তার বিরুদ্ধে, গ্রেফতারও হয়েছিলেন তিনি, কারাগারে ছিলেন দীর্ঘদিন। রাষ্ট্র তখনই বিষয়টির আইনি নিষ্পত্তি করতে পারত, কিন্তু করেনি। কারাভোগের পর মুক্তি পাওয়া এই মানুষটিকে শেষমেশ হত্যা করলো কিছু উত্তেজিত তৌহিদি জনতা। একটি পুরনো ভিডিওকে হাতিয়ার বানিয়ে সুপরিকল্পিতভাবে এই ভয়ঙ্কর মব মানুষটিকে হত্যা করেছে। কারা সেই ভিডিও নতুন করে ছড়ালো, কি উদ্দেশ্যে ছড়ালো, সেই প্রশ্নের উত্তর পুলিশ এখনো খুঁজছে বলে দাবি করছে। কিন্তু হত্যার পর তদন্তের ঘোষণা দেওয়া বাংলাদেশে একটি পরিচিত প্যাটার্ন, যে তদন্তের ফলাফল কখনো জনসম্মুখে আসে না। কুষ্টিয়ার রক্ত শুকায়নি। এর মাত্র একদিন আগে শুক্রবার রাত 8:30টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একই তৌহিদি জনতার পরিচয়ে একদল মানুষ ঝাঁপিয়ে পড়েছিল কিছু তরুণ তরুণীর উপর, যাদের সমকামী আখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছিল। প্রতি শুক্রবার সন্ধ্যায় শাহবাগে একটি দল জড়ো হয়। এটি স্থানীয়দের কাছে খুবই পরিচিত দৃশ্য। সেই পরিচিত দৃশ্যকেই উপলক্ষ বানিয়ে হামলা চালানো হলো, মারধর করা হলো। থানায় অভিযোগ জমা পড়েছে, পুলিশ বলছে কাজ করছে। কিন্তু যাদের উপর হামলা হলো তারা কারা, তাদের পরিচয় কি, হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এসব প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর নেই। শাহবাগের এই হামলা এবং কুষ্টিয়ার হত্যাকাণ্ড আলাদা কোনো ঘটনা নয়। এরা একই মানসিকতার, একই রাজনৈতিক ছাদের নিচে বেড়ে ওঠা ভয়ঙ্কর দুটি বিষ বৃক্ষের ফল, যারা একত্রিত হয়ে নানা স্থানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবৈধ শাসনকালে হামলা চালিয়েছে, মাজার ভেঙেছে, পুড়িয়ে মেরেছে মানুষকে, এখনো তাই করে যাচ্ছে। রাষ্ট্র যখন এই মবকে আশ্রয় দেয়, তখন মব শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়ে। আর ঠিক এই হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা যখন বাংলাদেশে ঘটছে, তখন প্রায় সেই দিন সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ঢাকার বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে নাটক দেখতে গিয়েছেন কবি চিতাবাঘ। তার প্রেস সচিব জানিয়েছে, প্রধানমন্ত্রী বিনোদনের জন্য নয়, শিশু শিল্পীদের উৎসাহ দিতে গিয়েছিলেন। দর্শকরা করতালি দিয়েছে, ছবি তোলা হয়েছে। এর আগে 3রা এপ্রিল তারেক রহমান মেয়েকে নিয়ে ধানমন্ডি সীমান্ত সম্ভারে সিনেমা হলে ইংরেজি সিনেমা দেখতে গিয়েছিলেন। অথচ বাংলাদেশে হামে শিশু মৃত্যু ঘটছে প্রতিদিন। ইতিমধ্যে 300-রও বেশি শিশু মারা গিয়েছে। এইসব দৃশ্যগুলো খুব কুৎসিত লাগে, এসব গল্পগুলো খুব কুৎসিত শোনায়। একই কাজ যদি শেখ হাসিনা করতেন, তাহলে তার সরকারকে আরো কয়েকবার ফেলে দেওয়া হতো। এই দৃশ্যগুলোকে আপনি পাশাপাশি যদি রাখেন, এক নিষ্ঠুর বৈপরীত্য আপনার সামনে ফুটে উঠবে।
একদিকে কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রামে একজন মানুষকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে দিনের আলোয় পূর্ব ঘোষণা দিয়ে পুলিশের সামনে, রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে প্রকাশ্যে মানুষের উপর হামলা হচ্ছে, অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী সপরিবারে নাটক সিনেমা দেখছেন। তারেক রহমানের সরকার, যা অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তার কাছে এই বৈপরীত্য আসলে কোনো ঘটনা নয়। কারণ জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে যে রাজনৈতিক নয়া বন্দোবস্ত কায়েম হয়েছে, সেই বন্দোবস্তে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কখনো অগ্রাধিকার ছিল না, এখনো নেই। তথাকথিত তৌহিদি জনতার ব্যানারে যেসব মব সন্ত্রাস চলছে বা চলেছে তা নতুন কিছু নয়। জুলাই সন্ত্রাসের সময় থেকেই এই গোষ্ঠীটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ভিন্ন মতের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, বাউল, ফকির, পীর, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, মুক্তিযুদ্ধের সকল স্মারক মুছে ফেলার চেষ্টা করেছে যারা, ৩২ নাম্বার ভেঙেছে যারা, সবাই এক, সবাই এই মবের টার্গেটে পরিণত হয়েছে বিভিন্ন সময়। ইউনূস সরকারের 18 মাসে মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী শুধু মব সহিংসতায় নিহত হয়েছে 2024 সালে 128 জন এবং 2025 সালে 197 জন। এই মব সংস্কৃতিকে পুষে রেখেছে সেই সরকার। এখন একই ধারাবাহিকতায় তারেক রহমানের সরকারও একই অপকর্মের উত্তরাধিকারী হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ঘোষণা ছিল কঠোর ভাষায়, কিন্তু রাষ্ট্রের কঠোর ভাষা আর রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ, এই দুটির মধ্যে যে বিশাল ফারাক, কুষ্টিয়ার হত্যাকাণ্ড, শাহবাগের হামলা, সেই ফাঁকটিকে নির্মম স্পষ্টতায় আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে। পুলিশ জানতো, প্রশাসন জানতো, তারপরও একজন মানুষকে এভাবে হত্যা করা হলো। কারণ এই সরকারের কাছে মব নিয়ন্ত্রণ করা রাজনৈতিক লাভজনক বিষয় নয়। তথাকথিত তৌহিদি জনতা এই সরকারের রাজনৈতিক অংশ, হিস্সা, তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা মানে নিজের একটি হাতকে কেটে ফেলা। কুষ্টিয়ার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি। শত শত মানুষের মিছিল, ভিডিওতে ধারণ করা হত্যার দৃশ্য, 18 মিনিটের ফুটেজ অন্তর্জালে ঘুরছে, ইন্টারনেটে ঘুরছে, তারপরও কোনো গ্রেফতার নেই। শাহবাগের হামলার ঘটনায়ও অভিযোগ জমা পড়েছে, কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ইউনূস সরকারের আমলেও ঠিক একইভাবেই মব হত্যার পর তদন্তের ঘোষণা হয়েছে, গ্রেফতার হয়নি, বিচার হয়নি। তারেক রহমানের সরকার প্রমাণ করে দিচ্ছে যে তারাও একই পথে হাঁটছে, কারণ এটি সেই একই রাজনৈতিক প্রকল্পের নতুন বর্ধিত সংস্করণ। বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়নি। যে সরকার বিদেশি মদদে সাজানো নির্বাচনে ক্ষমতায় এসেছে, তার কাছে নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার নৈতিক বাধ্যবাধকতা নেই, কারণ তার ক্ষমতার উৎস জনগণ নয়। কুষ্টিয়ায় যেদিন শামীম রেজাকে হত্যা করা হলো, সেদিন তারেক রহমান নাটক দেখলেন। অবৈধ ইউনূসের আমলে শুরু হওয়া মব সন্ত্রাস তথাকথিত বৈধ তারেক রহমানের আমলেও সমান তালে চলছে, কিন্তু তারেক রহমান ব্যস্ত নাটক সিনেমা দেখায়। ভালো তো? ভালো না? খুবই ভালো। ভালো থাকবেন আপনারা।